করিস না বাবা, এটা চোখ কান বন্ধ করে থাক। বলো কি মা, এইভাবে দিনের পর দিন বৌদিনের ব্যভিচার আমাদের চোখ কান বন্ধ করে সহ্য করে যেতে হবে? না না, এ আমার পক্ষে সম্ভব না। আচ্ছা তোরা কি বলতো, শুধু নিজেদের কথাই ভাববি, আমার দুর্গার কথা কি তোকে একটিবারও জানতে ইচ্ছে করে না? তুই সে কেমন আছে, কোথায় আছে, সে কথা কি তোদের একবারও মনে পড়ছে না বাবা? করে বা করে, এবারে সবাই দিদির নামটা মন থেকে মুছে ফেললেও আমি তা পারি না। তাই তো লুকিয়ে একদিন আমি দিদির বাড়ি গিয়েছিলাম। কি বলি বাবা, তুই গিয়েছিলি? হ্যাঁ মা, গিয়েছিলাম। তোমার মেয়ে তো এখন রাজরানী, আমার স্বামী তো ফকির। তোমার মেয়ে এখন দামি দামি শাড়ি পরে, গা ভর্তি সোনার হীরের উপর গয়না। আমাকে দেখে দিদি আমায় কোথায় বসাবে, কি খাওয়াবে, সেই জন্য করে ব্যস্ত। আমাকে এত কিছু খাবার দিল, সেগুলো আমি কোনোদিন চোখেই দেখিনি। কি বললি তুই? আমার চোখের দিকে তাকিয়ে একটিবার বলতো বাবা। মা, আমি তুই কি রে বাবা, সেই ছোটবেলা থেকে আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি। তোর মনের কথা আর মুখের ভাষা যে এক নয়, সেটা আমার চেয়ে আর কে ভালো বোঝে বল? ধরা পড়ে গেলাম। এত চেষ্টা করেও আমি আসল সত্যিটা গোপন রাখতে পারলাম না। শুভ, কি আসল সত্যি রে শুভ? তোকে আমার মেয়েটা চির দুঃখিনী হয়ে রয়ে গেল। দুঃখে যার জীবন গড়া, সুখী কখনো তার পাশে আসে বাবা। তার মানে আমাদের দুর্গা এতটুকু সুখী হয়নি। মহেশ বললে আমার দিদির জীবনটাকে একেবারে শেষ করে দিয়েছে। জামাই বাবু বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। সেই দুঃখে আর আতঙ্কে আমার দিদিটা মনে হয় একেবারে শেষ হয়ে যাবে। একেবারে শেষ হয়ে যাবে, একেবারে শেষ হয়ে যাবে। এখন আমি কি শুনলাম, তুমি আমার দুর্গাকে ফিরিয়ে দিয়েছো? থামুন বলছি। এই যে সে কখন আপনাকে ব্যাগ আর ফটো দিয়ে বাজারে যেতে বলেছি, তো এখানে কি করছেন? বই বই করে বলেছি আজ আমার বার্থডে পার্টি আছে, বাড়িতে কিছু স্পেশাল গেস্ট আছে, তাদের জন্য কিছু স্পেশাল খাবার বানাতে হবে। আর আপনি কি না এখনো বাজারটাই করতে গেলেন না? না মানে বাজার খোলার টাকাটা পাইনি তাই। সামান্য বাজার করার টাকা আপনার কাছে নেই, নাকি আমার জন্মদিনের পার্টির বাজার করে টাকা না থাকার বাহানা করছেন? পার্টি করতে পারছে না। হ্যাঁ, আমাকে আপনার ভয় করছে? ভয় নয় বৌমা, ভয় নয়। বিশাল ভয়ঙ্কর লজ্জা করছে, লজ্জা। চক্ষু লজ্জা কেমন আছে আপনার? তোমার মতো হয়তো নেই। মানে বলছিলাম, তুমি যে পোশাকটা পরে আছো, এই পোশাকটা পরে যদি তুমি বাজারে যাও, তাহলে দোকানদার হয়তো বিনে পয়সায় তোমার বাজারের তুলিটা ভর্তি করে দেবে। কি বলেন? কোনো বাঙালি ঘরের গৃহবধূকে তুমি কি কখনো এই সাজে সাজতে দেখেছো মা? একজন গৃহবধূর যে কি সাজ হওয়া উচিত তা কি তুমি জানো না? আমাকে দেখেও কি তোমার শিক্ষা হয় না? তুমি শিখতে পারো না যে কোনটা সুন্দর আর কোনটা সুন্দর নয়? মনে হবে কি করে আরতি? তুমি স্বল্প শিক্ষিত ছিলে বলে তাই তো তুমি আমার মাকে অনুকরণ করে এই পূজারীর সাজটা বেছে নিয়েছো। কিন্তু বৌমা হলো ইংরেজি স্কুলে পড়া উচ্চ শিক্ষিতা। এই উচ্চ শিক্ষার বিচারে পূজারীর সাজ থেকে পোশাকের সাজটা বেশি আকর্ষণীয়। তাই তো তোমাদের ছেলেমেয়েরা তোমাকে দূর থেকে দেখতে পেলে আবেগে মা মা বলে জড়িয়ে ধরে, কিন্তু ওদের ছেলেমেয়েরা কি করে জানো? দূর থেকে বলে হাই মাম্পি, হ্যালো মাম্পি। আর জুতো মেরে তোমার মুখটা আমি ভেঙে দেবো।
শুধু জুতোই নয়, আর যদি কখনো আমার এই বাবা মায়ের গায়ে হাত তোলবার চেষ্টা করো, তাহলে তোমার এই হাতটা আমি টেনে ছিঁড়ে দেবো। তা তো বলবি রে ভাই, তা তো বলবি। আরে তুমি তো এদেশেরই, তাই বউ পিটিয়ে পুরুষ সাজতে চাও, তাই না? আরে তোমাদের কথা জানা নেই, আমার এই লাভলি বোন যদি থানায় গিয়ে একটা কমপ্লেন করে, তাহলে তাহলে বাড়ি শুদ্ধ প্রত্যেকের কোমরে দড়ি পড়বি, দড়ি। কিন্তু তা আমি করবো না দাদা, কারণ বাবা মায়ের অমতে বিয়ে করে চিরদিনের মতো বাবা মাকে ছেড়ে চলে এসেছি। তাই এদেরকে জেলে পড়লে আমার তো যাওয়ার জায়গা থাকবে না, এটা ভেবে সবসময় আমাকে শারীরিক মানসিক নির্যাতন করে। বৌমা, তুমি থামো। তাহলে তাই যদি হয়, তাহলে তুমি আমার বাবার গালে জুতো মারতে চেয়েছিলে কেন? আরে তুমি শুধু লাভলির জুতো মারাটাই দেখলে ভাই, কিন্তু একটা মানুষ কত বড় অপমানিত হলে এমন কাজ করতে পারে, এ বিষয়ে তোমার কি কোনো আন্দাজ আছে? বড় মল্লিক মশাই, সরি, তোমাদের এটা ফ্যামিলি ম্যাটার, আমার মাথা গলানোটা উচিত হবে না। হ্যাঁ, আরে লাগে আমার মানি ব্যাগটা দেখেছিস? হ্যাঁ দাদা, তোমার পকেটে তো ছিল, কিন্তু এখন কি নেই? না, তাই ভাবছি যদি কোনো কারণে তোর ঘরে পড়ে থাকে। আমার ঘরে পড়লে তুমি নিশ্চয়ই পেতে দাদা, কিন্তু এবারে অন্য কোথাও পড়লে সেটা তো ফোন হজম হয়ে গেছে। হজম হয়ে গেছে মানে? তুমি কি বলতে চাইছো? বাবা, তুমি কি আমাদের সন্দেহ করছো? তা কেন হবে? এই মল্লিক মশাই এ তো তোমার ঘরে ঢুকে পড়েছে, যা কিন্তু হয় ওই ঘরের মধ্যেই হয়েছে। কিন্তু তার আগে তো আপনার সাথে আবার সাক্ষাৎ হয়েছে মেসেমশাই। আমি আপনাকে প্রণাম করলাম, তারপর দুর্গা বোনের কুশল সংবাদ জানালাম। তার মানে কি বলতে চান আপনি? মানে বলছিলাম, অভাবে পড়ে অনেক ভালো মানুষেরও তো স্বভাব নষ্ট হয়। সেই অভাবের তাড়নায় আমার ওই প্রণাম করার সুযোগ নিয়ে তোমার বাবা মায়ের মধ্যে কেউ একজন আমার মানি ব্যাগটা হাসাচ্ছে। আমার বাবা মা আমার কাছে দেবতা, ওই দেবতাদের অসম্মান করলে আমি কিন্তু ভুলে যেতে বাধ্য হব। আপনি আমার বাহাদুরি না দেখিয়ে নিজের বাবা মাকে একটু সাজ করলে তো পারো, সমস্যাটা মিটে যাবে। যারা চোর, আজ তো অপরকে চোর ভাবে লাভ নেই। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস, আমার বাবা মা এমন নোংরা কাজ করতে পারে না। ওই না বিশ্বাস করলেও ওরা তা করে পড়ো। তাই আমি বলছি বাবা, ওদের কথা মতো তুই আমাকে পরীক্ষা করে দে। আমাদের পরীক্ষা করে দে। তুই আমাদের পরীক্ষা কর, আর আমরা সত্যের পরীক্ষা দেব। আয় বাবা, আয়, তুই আমাদের খোঁজ করতে কর। ঠিক আছে, তুমি তোমার বাবাকে সাজ করো, আর আমি তোমার মাকে সাজ করবো। দাঁড়িয়েছে তুই পাবজি খেল। আমাকে সাজ কর বাবা, আমাকে সাজ কর। পড়ো। ওটাই তো আমার ওইটা তোমার মানি ব্যাগ। আর দেখি এই তো তোমার মানি ব্যাগ আমার পকেটে। ঠিকঠাক আছে কিনা? এ কি গো? মোটামুটি সব ঠিকই আছে। ওই ব্যাগটা তোমার পকেটে গেল কি করে? তাই তো মল্লিক মশাই মানি ব্যাগটা আমার পকেটে। আরতি, আমি কি স্বপ্ন দেখছি নাকি ঠিকই আছি?
যাওয়ার সময় কিছু বলি চুরির মাল যার কাছে পাওয়া যায় চোর হলো উনি তোমার বাবার মা, আর বাবা মা হলো দেবতা দেবতা। এমন চোর দেবতাদের সাথে আমি আর একদিনও থাকবো না। তুমি চোরদের সাথে থাকো, আমি তুমি কোথাও যাবে না, নালে ফেলে দিতে যেতে হয় যদি হয় চোরগুলো যাবে। তাহলে এই চোরগুলোই যাবে। আমাদের বড় মা এসব কথা কি বলছে গো? আমরা নাকি চোর? ও আমাদের এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছে। আরতি না, ও তোমাকে কিছু বলেনি। তুমি যে আর গর্ভধারিণী মা, অনেক কষ্ট করে বুকে আগলে রেখে তুমি ওকে যে মানুষ করেছো। মনে নেই আরতি, তোমার মনে নেই? তোমার বড় মেয়ে যখন সারা রাত জ্বরে ভুগছিল, তখন তুমি তোমার পরমকে কোলে তুলে নিয়ে তার কপালে জলপটি দিয়েছিলে। সে কথা তোমার পরমকে ভুলতে পারে? তুমি ভুলতে পারে না বলে। তাই তোমাকে আঘাত তুমিও তো কম কষ্ট করনি গো। সেই রাতে ঝড় জল মাথায় নিয়ে ছুটে গিয়েছিলে ডাক্তার ডাকতে, তারপরে ডাক্তার ডেকে নিয়ে এসেছিলে। সে কথাকে বড় মানে ভুলে যাবে। ওর বাপের এই সামান্য প্রতিদান কি কারো মনে থাকে আরতি? বাবা বলুন, বাবা আমি তোর কাছে কিছুই চাইবো না। আমি তোর কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিস না। আমি তোর ছেড়ে চলে যাবো। কখনো না, কখনো না। যে বাড়িতে আমার স্বামীকে চোর বদনাম দেয়, সেই বাড়িতে আমি কখনো থাকবো না। দরকার হলে তোমার হাত ধরে আমি লোকের বাড়িতে বসন মারবো। প্রয়োজনে আমি রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষে করবো। তুমি বড় লোকের ছেলের বাড়িতে আমি থাকবো না, আমি থাকবো না। আরতি, যে রক্ত আজ আমাদের চোর অপমান দিল, সেই রক্তের বদলাকে চিন্তা করে আমাদেরকে শেষ প্রণাম জানিয়ে আমরা চিরবিদায় নিই। এ সংসার ছেড়ে বিদায়।
ওই শয়তানটা আবার এই বাড়ির সমস্ত সম্পত্তি ছিনিয়ে নিতে, আমার বউ জীবনের উপর অমানবিক অত্যাচার। না! না গো, না, না গো, আর আমি সহ্য করতে পারছি না গো রাজাবাবু, আর আমি সহ্য করতে পারছি না। নিজের হাতে করে যে মানুষটাকে আমি একটু করে বড় করেছি, সেই মানুষটাকে নরপিশাচের হাতে শত অত্যাচারিত হতে থেকেও আমি কোনো প্রতিবাদ করতে পারিনি গো রাজাবাবু, আমি কোনো প্রতিবাদ করতে পারিনি। কারণ ওই শয়তানটা যদি আমাকেও মেরে ফেলে। হ্যাঁ গো রাজাবাবু, হ্যাঁ, তাই তো নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু চোখের জল ফেলেছি, আর মনে মনে শুধু ঈশ্বরকে ডেকে ডেকে বলেছি, ওগো ঠাকুর, এই মহাপাপীকে সাজা দিতে কবে তুমি এই ধরনের বুকে উদয় হবে দয়াময়, কবে? আমার এই কাতর আর্তনাদ ওই ঈশ্বর শুনেছিল রাজাবাবু, তাই তো তোমাকে আমাদের এই সংসারে রক্ষাকর্তা হিসেবে পাঠিয়েছে রাজাবাবু, রক্ষাকর্তা হিসেবে পাঠিয়েছে। মাধবদা, তুমি ভুল করছো মাধবদা, তুমি ভুল করছো। তুমি যে আমাদের দেবদূত রাজাবাবু, তুমি যে আমাদের দেবদূত, ফুল বলে ধন্য আমি মাটির পরে। ওগো দেবতা, আমার তোমার সেবা আমার ঘরে, জন্ম নিয়েছো ধরিতে, দয়া করে দাও ভুলিতে, ওর ধুলি নাহি অন্তরে। তুমি তো আমাদের কাছে দেবদূত, তাই তোমার কাছে আমার একটাই অনুরোধ, তুমি আপাতত এই বাড়ি ছেড়ে চলে যেও না রাজাবাবু, তুমি চলে যেও না। তুমি যদি এবার থেকে চলে যাও, তাহলে শয়তান মহেশ মল্লিক আমাদের বৌদিকে শেষ করে দেবে, শেষ করে দেবে, শেষ করে দেবে। তুমি যেও না রাজাবাবু। ক্ষতি করে তাহলে তাকে আমি খুশি খুশি করে নদীর জলে ভাসিয়ে দেব। কেন রাজা, আমার প্রতি তোমার কি দয়া নয়, আপনাকে রাজা, তুই কি করছিস রাজা? তুই কি করছিস? তুই এইভাবে ফাঁস করে দিতে চাইছিস যে মেম সাহেবের নকল স্বামীর অভিনয় করতেছে, তুই সে একটু করে মেম সাহেবকে ভালোবেসে ফেলেছিস। রাজা কি আমার মনের গোপন দুর্বলতার কথা বুঝতে পেরেছে? ও কি জানতে পেরেছে যে আমার স্বামীর চেয়ে ওকে আমার বেশি আপন বলে মনে হয়? মাংস খেতে আমি বলছিলাম কি মেম সাহেব, তোমার এখান থেকে চলে যাই উচিত মেম সাহেব। কেন বলছো রাজা? আমার বোন আমি একজন গুন্ডা মাস্তান, এই সমাজ বিরোধী, এই সমাজের সবচেয়ে নোংরা আবর্জনার মাঝে মানুষ আমি। তাই তো আমার ছোঁয়া লেগে যদি আপনার দেহ মন নোংরা পবিত্র হয়ে যায়, তাহলে আমি যে নিজেকে ক্ষমা করতে পারবো না ব্যবসা, আমি যে নিজেকে ক্ষমা করতে পারবো না। প্রেমসাম নয়, বলো বন্ধু। বন্ধু, কলা কাজ করছে আধারাতে যদি হাতখানি রাখো হাতে, আমি ভাই তোমার হাতের জোয়ারে, ও গো বন্ধু
কাছে আছে। পুলিশ কি রে? এইবার আমি বুঝেছি দুর্গা কয়েকদিন বাড়িতে আসার মধ্যে গবা কি এমন অদৃশ্য শক্তি অর্জন করলো যে আমার হাত থেকে চাবুক কেড়ে নিল। স্যার, এই নাও টাকা। এবার ওই শয়তানটাকে আমি দেখছি। আরে হ্যাঁ আমার এই গোবরম ভাইটাকে তুমি না একেবারে পৃথিবী থেকে আউট করে দেবে। আর তোমার পালিকা বম ওই ছুরিকে আমার 7 নম্বর গোডাউনে নিয়ে আসবে। এই নাও ধরো টাকা। হ্যালো পুলিশ স্টেশন, আমি মহেশ মল্লিক বলছি। হ্যাঁ, আপনার যে খুঁজে ফেরা আসামি ওই রাজা মুস্তান আমার বাড়িতে আমার ভাইয়ের ছদ্মবেশে লুকিয়ে আছে। প্লিজ আপনি আমার বাড়িতে চলে আসুন। কেমন? কি করছিস রাজা? তোকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, তার ভালোবাসা ফেলে তুই কিনা এই মেম সাহেবকে আপন কথা ভাবছিস। অপরাধ নিও না ঠাকুর, শুধুমাত্র নিজে বেঁচে থাকার তাগিদে আমার আসল স্বামীকে বলে আমি নকল স্বামীর হাত ধরতে বাধ্য হয়েছিলাম। আমার স্বামী ফিরে ওই রাজাকে আমি মেম সাহেব, রাজা আমায় আপনি ক্ষমা করবেন মেম সাহেব। এই রক্তপা আমাকে আটকে রাখলো। এই বিবেক সে আমায় হাতছানি দিয়ে রাখছে। আর সেই বিবেকের এখানে আমি আমার সেই পুরনো জায়গায় ফিরে চললাম। আমি আমার সেই পুরনো জায়গায় ফিরে চললাম। আমাকে একা রেখে তুমি পালিয়ে যাবে রাজা? পালিয়ে নয় মেম সাহেব, পালিয়ে নয়। আমি আপনার স্বামীকে খুঁজে আনতে চললাম। তার আগে আমি যদি হারিয়ে যাই? ঈশ্বরের রাস্তা আর নিজের প্রতি ভরসা রাখুন মেম সাহেব। দেখবেন এই দুনিয়ায় কেউ আপনার কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। ভগবান যা পারেনি এই মহেশ মল্লিক সেটাই করে দেখাবে। ছেলে ভাইয়া নকল গবরাম। কে? কি বলে তবে? দাদা আসল ধান্দালা। চাঁদ ডুবেছে, ফুল ছড়েছে, গ্রহণ তারাই কে? আরে তোর কপালে শনি নাচছে, এবার বাঁচাবে কে? চাঁদুলাতে লদুতে কাজল তলায় নদু। দাদা আমার হারাম জাদা, একটা বোকা মহিষাসুর। এ বগে উঠছে। আসুন স্যার, আসুন। আমরা বলেছিলাম না? আপনার সেই খুঁজে ফেরা আসামি রাজা মস্তান আমার ভাইয়ের ছদ্মবেশে শুধু এখানে লুকিয়ে থাকেনি, আমার ভাইয়ের এই সুন্দরী বউটাকে রীতিমতো নিজের বউ বানিয়ে রেখেছে। সেটা আমাকে তদন্ত করতে দিন। আচ্ছা ওই এলা তখন থেকে আমার লাজা বলতে কেন দেবো? আচ্ছা বল, আমি যদি লাজা হই তাহলে তুমি তুমি তো রানী। তুমি আমার রাজা, আমি তোমার রানী। চলো এবার তুমি আমার সঙ্গে ঘরের ভিতরে চলো। কারণ সেদিন আমাকে তোমরা ধোঁকা দিলেও আজ কিন্তু তোমরা আমায় ধোঁকা দিতে পারবে না। আমি বলছি ও তোমার স্বামী নয়, তোমার স্বামীর মতো অবিকল দেখতে ওর
কিন্তু ওকে আমি আমার নকল স্বামী বানিয়ে এ বাড়িতে রাখতে কেন বাধ্য হয়েছি তুমি জানো? কেন অবাক? কেন অবাক? আমার ওই হাবা গোবা ভাইটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে এমন একটা সামলাবারটা পুরুষকে নিয়ে নিজের দেহে ক্ষুধা মেটাতে খোলা। এই শালা হারামের বাচ্চা, মহেশ মোল্লা, আরেকবার তুই যদি আমার ইন্দ্র সাহেবের নামে একটা বাজে কথা বলেছিস, তাহলে এই রাজা তোর এই জীবনটাকে টেনে আমি কিন্তু গুলি করতে বাধ্য হব। সেবাই, অ্যারেস্ট করো। এবার দেখো কি হয়। রাজা! আপনার চোখের জলের দাম দেবে না, তাই আমি বলছি ম্যাম সাহেব, আপনি চোখের জলটা মুছে ফেলেন। এইবার আপনি আগুন ছড়ান, আগুন। আমি চলেই যাচ্ছি ম্যাম সাহেব, আমি চলেই যাচ্ছি। এই কটা দিন আপনার নকল স্বামীর অভিনয় করতে এসে যদি মনের অশান্তে কিছু ভুল করে থাকি, তাহলে আপনি ক্ষমা করবেন স্যার, আমাকে ক্ষমা করবেন। সেবাই, ওকে গাড়িতে তোলো। এরা যদি আমার কোনো ক্ষতি করে দেয়? না ম্যাম সাহেব, না। এই সারা দুনিয়ায় এমন কোনো ছেলে নেই, এই রাজা, সারা অন্ধকারের মেজাজ বাদশা রাজা, এই রাজা মস্তানকে বেশি দিন আটকে রাখতে পারবে না। আর তুইও আমার একটা কথা শুনে রাখা, শালা কুকুরের বাচ্চা, মহেশ মোল্লা। তোর কারণে যদি আমার সাহেবের চোখ দুয়ে যত ফোঁটা অশ্রু ঝরবে, তোর শত শত হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ রক্ত আমি তোর শরীর থেকে কেড়ে নেব। দেখো তোরা, তুমি যেও না, তুমি অন্তত কিছু করো না। আমি আইনের সেবক, তাই আইনকে রক্ষা করা ছাড়া কারো ব্যক্তিগত জীবনে কারো পক্ষে কিছু করা আমার পক্ষে অসম্ভব। বন্ধুরা, তুমি কিন্তু একজন পুলিশ অফিসার হিসেবে আমি আপনাকে কথা দিতে পারি, আপনার হাজবেন্ডকে আপনার কাছে ফিরিয়ে দেওয়ার আমি আপ্রাণ চেষ্টা করব। চলে এবার ওই গবকে আমি পৃথিবী থেকে একেবারে আউট করে দেব। না, আপনি আমার স্বামীর কোনো ক্ষতি করতে পারবেন না। করবেন না। শুধু তোমার স্বামী নয়, আমার কথা শুধু না চলে আজই হবে তোমার শেষ দিন। ওর জায়গা হবে না, রেখে চলে যাবে। এইটা হলো তোর বেঁচে থাকার ছাড়পত্র। এই তুলে দিলি, একটা সই করে দাও। তুমি থাকলেও আসল মালিক আমার স্বামী। আমার স্বামী যতদিন না ফিরে আসছে, ততদিন আমি কিছু সই করবো না। এই সম্পত্তিটার জন্য আমি 25টা বছর অপেক্ষা করে আছি। আজ হয়তো এই সম্পত্তি এই দলিলে সই করবি, না হলে তুই জীবন দিবি। কোন সরকারি তুই কি করবি? এই দলিলে সই করবি, না তুই জীবন দিবি। আমার
আপনি সুস্থ আছেন তো বলুন। এই ছুগিয়ে ওর কথা বাদ দিয়ে আগে দলিলে সই কর। না কিছুতেই না, আমি মরবো তো ওই দলিলে কিছুতেই সই করবো না। তবে মোর হারাম একই কে তুমি? এই দানবটার হাতে লাঞ্ছিত হয়ে যাচ্ছ। তুমি মা, তুমি তো নারী, তুমি দেবী, তুমি আত্মা শান্তি পারো, তুমি দানব, তোমাকে দূর করো, তুমি পারো ওই অসুরটাকে নিধন করতে। এই শয়তান, কি ভেবেছিস তুই? নারী মানে ভীরু, দুর্বল, কাদের শয়তান? নারী শয়তান না, যে নারী মমতার আধার হয়ে মায়ের মমতা স্নেহ দান করতে পারে, আবার সেই নারী দানব তরুণী হয়ে তোদের মতো অসুরকে নিধন করতে। কিন্তু তুমি কে মা? আমার এই ঘরে তুমি কোথা থেকে এলে? আপনার ঘর মানে হ্যাঁ গো মা, আমি তো এই বাড়ির কর্তা আশুতোষ বলে। কি বললেন? আশুতোষ, আশুতোষ মুখার্জি। তার মানে আপনি আমাদের কর্তা বাবু। তুই মাধব না? হ্যাঁ কর্তা বাবু, হ্যাঁ আমি আপনাদের বাড়ির চাকর মাধব। হায় ঈশ্বর, তুমি বড় করুণাময় ঠাকুর। তাই তো আমাদের কর্তা বাবুকে আবার আমাদের সংসারে ফিরিয়ে দিয়ে পিতা আপনি, এই যে বাবা আপনি, স্মৃতির অন্ধকারে অনেকগুলো বছর আমি হারিয়ে ফেলেছি, কিন্তু আজ আমার সব মনে পড়ে গেছে। আমার দুই সন্তান মহেশ আর গবরাম, ওই মহেশ মল্লিক আমার সম্পত্তির লোভে আমাকে এই ঘরটার মধ্যে আটকে আগুন লাগিয়ে দিয়েছিল। আমি আত্মনাট করতে করতে জ্ঞান হারালাম। হ্যাঁ কর্তা বাবু, হ্যাঁ তারপর আপনি মারা গেছেন ভেবেন বড়বাবু আপনাকে একটা বস্তার মধ্যে পুরে আপনার লাশটাকে ওই গঙ্গার জলে ভাসিয়ে দেয়। তারপর কখন যে আমি বেঁচে উঠলাম তা ঈশ্বরই জানেন। কি করে বাজলো? তুমি কে? আমি আপনার ছেলে গবরামের হতভাগিনী স্ত্রী বাবা। কি বললে বাবা? তুমি আমার গবরামের স্ত্রী? সেদিনের সেই ছোট্ট আবাদব ছেলেটা আমার এত বড় হয়ে গেছে। কই কই কোথায় কোথায় আমার গবরাম কোথায়? কর্তা বাবু, ওই বড় বাবুর অমানবিক অত্যাচারে আমাদের ছোট বাবু বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। ও ঈশ্বর! কর্তা বাবু, এই কথাটা শোনার জন্য তুমি আমাকে আজও বাঁচিয়ে রেখেছো ঠাকুর। অভিরামের মতো গবরাম আমার জীবন থেকে হারিয়ে গেল। কি বললেন কর্তা বাবু? অভিরাম আবার কে? আমার আরেক হারিয়ে যাওয়া সন্তান অবিকল ওই গবরামের মতো দেখতে আমার যমজ সন্তান। চমক সন্তান? হ্যাঁ, ওর যখন 5 বছর বয়স, একদিন অবিরামকে ওই স্কুল থেকে কারা যেন চুরি করে নিয়ে গেছে। রাজাই যে আমরা হারিয়ে যাওয়া অনেক সন্ধ্যা রবিরাম, এ বিষয়ে আর কোনো সন্দেহ নেই। নিমন্ত্রণ না তুমি। অনেকদিন আগেই এসেছি এবং এই ফ্যামিলির মর্মান্তিক কাহিনী শুনে আমি তাজ্জব পেয়ে গেছি। সালা মহেশ মল্লিক যে এত বড় একটা ক্রিমিনাল তা আমি ভাবতেও পারি। সেসব কথা থাক, আমি শুনলাম ওই রাজা নাকি পুলিশের কবল থেকে পালিয়ে গেছে। দিগন্ত বিশ্বাসের হাত থেকে পালানো এত সোজা কথা না। আমি রাজাকে পালাতে সাহায্য করেছি। কি বললে? তুমি রাজাকে? হ্যাঁ দুর্গা, জানি আইন হয়তো আমাকে বেঈমান বলবে, তবু আমি কাঁটা দিয়ে কাঁটা তুলতে চাই। সেই জন্যই তো ওই মহেশ মল্লিকের মোকাবিলায় আমি রাজাকে এগিয়ে দিলাম। না না ইন্সপেক্টর না, ওই রাজা যদি আমাদের অবিরাম হয় তাহলে তাকে আমি নষ্ট হয়ে যেতে দেবেন না। তাকে আমার কাছে ফিরিয়ে দিন ইন্সপেক্টর, আমার হাতে তুলে দেন। আমি আপনার হাত ধরে অনুরোধ করছি ইন্সপেক্টর। ছি কাকা বাবু, ছি। আপনি সেই দিনের ছোট্ট দিগন্তকে দিগন্ত? ও, তার মানে তুমি সে আমার বন্ধু কর্নেল লেফটেন্যান্ট গৌরব বিশ্বাসের ছেলে। তবে এসো, আমরা সবাই মিলে একসাথে জোট হয়ে ওই অসুরটাকে নিধন করি।
সিগারেট দাও। মাত্র এই 5টা মিনিট তোমার কাছে সময় চেয়ে এসে লাভলি। আমি জানি লাভলি, আমি জানি আজ আর তুমি আমাকে এতটুকু ভালোবাসো না। আমি তো তোমাকে সেই আগের মতোই ভালোবাসি লাভলি। আর সেই জন্যই তো তোমার ঠিক হয় না গুলো তুমি আমার গয়না আরে ওর কথাকে বেশি পাত্তা দিও না লাভলি। ও তোমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে চাইছে। না স্যার না, আমি কাউকে ব্ল্যাকমেল করতে চাই না, বরং আপনাদের দুটি জীবনকে মেলবন্ধন করে আমার জীবনটাকে আমি ব্লাড লিস্টে ফেলে দিলাম। যাও আপনি যাও, আমার মতো এই করে ঘর ছেড়ে তুমি রাজপ্রাসাদে তুমি যাও। আমি তোমাকে হাসি মুখে বিদায় জানালাম লাভলি, বিদায় জানালাম। চলো আমি ওর এই অভিনয় দেখে অযথা টাইম লস করো না। আমরা তাহলে ট্রেন পাবো না, আমরা চলে যাই। লাভলি দাঁড়াও আমার বলে, এই পরিমাণের মান ও সম্মানকে ধুলোয় মিশিয়ে দিয়ে ফুসলে পালিয়ে যেতে আমি তোমাকে দেব না। ওদেরকে তুই যেতে দিনে শুভ। না না, অভিমানের বশে নিজের অধিকার নিয়ে কারোর সাথে আপোষ করো না। শুভ বৌদিকে তুমি আটকে রাখো, প্রয়োজন হলে তোমার অবাধ্য স্ত্রীকে তুমি শাসন করো। আর আমি এই শয়তানটাকে বুঝিয়ে দিচ্ছি অন্যের ঘর ভাঙার পরিণাম কত ভয়ঙ্কর হতে পারে। গুলি করে মেরে দিলে রে। এই মহেশ মল্লিকের গায়ে হাত তোলা না, এত সোজা নয়। এই মহেশ মল্লিকের গায়ে হাত তোলার কি পরিণাম সেটা তুমি এবার বুঝো মায়া। এবার দেখো তোমাকে বেঁচে থাকতে হবে। তোমাকে তোমার কথা দাও দাদা, তুমি বাবা মাকে বাড়ি ফিরিয়ে আনবে। গুলিটা ভুল করে সুদেবকার গায়ে লেগে গেছে। কিন্তু বিদেশে যখন তোর ক্ষতি নেবে, তখন আমি ও বসো, তুমি ও বসো, তুমি তখন তাকে বলবে বসো। জ্বালা সহ্য করতে না পেরে তোমাদের শুভম তার ভাগ্যের সন্ধান করতে আর চমকে বেড়ে এসে চলে গেছে। তুমি সে এখন ফিরে আসবে না। আমাকে কথা দাও দাদা, তুমি আমাকে কথা দাও, তুমি দিদির সংসারটাকে গুছিয়ে দেবে। কথা দাও দাদা, আমার যে বড় ঘুম পাচ্ছে গো দাদা। তুমি সেই ঘুম পাড়ানি গানটা একবার গান রে দাদা। কথা
গেছে শুভ বেঁচে গেছে 10 টাকা করে সবাই মিলে দেবো হ্যাঁ উড়া মোটা এসছে ভিক্ষা দিই হ্যাঁ নিলা খেতে পাইনি গো। কে দিন বাবু দয়া করে দুটো টাকা ভিক্ষে দিন। পাপে মরবে জনমতি কপাল পোড়া ওই জাল নোট গোটা হ্যাঁ মনে পড়েছে আরতি সে বহুদিন আগেকার কথা অনেক ছোটবেলা তখন দুর্গা গৌরী তখন 3-4 বছর বয়স ওরা বলেছিল আমরা চরকে মেলা দেখতে যাবো সেই মেলায় গিয়ে আমরা উল্কি দিয়ে হাতে ভোলা হঠাৎ যেন মা একটা কাল বৈশাখী ঝড় এলো আর সেই ঝড়ে সবকিছু উলটপালট হয়ে গেল আর আমাদের দুর্গাকে আমাদের কাছ থেকে কারা চুরি করে নিয়ে গেল। কিন্তু আজ তোমার হাতে ত্রিশূলখানা দেখে আমার সেই গৌরীর কথা মনে পড়ছে। বলো না মা কোথায় আমার এই ত্রিশূল বলো? তা তো জানি না, তবে আমার নাম আমি আসতে বেরিয়ে যাবে একমাত্র আমার দাদা। আর এই কঠিন প্রশ্নের উত্তর দিতে পারবে একমাত্র আমার দাদা। আমাকে মেলা খেলবে
পুত্র এই আমার আইনের আমাকে মেরে ফেলবে, আমি পালাই, আমি পালাই। দয়া দয়া এই মহেন্দ্রদিকের অপরাধের শিকার কতদূর পর্যন্ত ছড়িয়েছে তা তদন্ত করার জন্যই আমরা হিজড়ে কে ওই গোবরকে খুন করতে পারেছিল? ওই মহেশ বললে আমাকে 10,000 টাকার লোভ দেখিয়ে ওই গবরমকে খুন করতে পারে আর এই ঝুমরিকে তার গোপন গোরামে মিশিয়ে বলে। তাহলে আর একটা কথা বলো তো দাদা, আমি সত্যি তোমার নিজের বোন তো? আজ আমি সত্যি বলছি রে বোন, তুই আমার নিজের বোন নয়। বাবুজি ছোটবেলায় তোকে এক চড়কের মেলাতে ঘুরিয়ে পেয়েছিল। হৃদয়কে চলো বলো হৃদয়কে এরপরেও তুই মুখ ফিরিয়ে থাকবি। এই আজকে লোক আছে কাল থেকে যথেষ্ট হয়ে কাটিনা সময় যন্ত্রণার কিছু নেই, বন্ধুর টেলিফোনে মন বসে না, জানলার গ্রিলটা দেখাই মাথা, মনে হয় বাবার মতো কেউ বলে না। কোনো শুভবুদ্ধি সম্পন্ন ভদ্রলোকের দল যারা মোটা টাকা ঘুষ নিয়ে লুকিয়ে তার বইয়ের পেটের ফুলের ছবি তুলে সেই ফুল যদি কন্যা সন্তান হয় তাহলে তাকে নষ্ট করে দিয়ে পুত্র সন্তানের জন্য অপেক্ষা করে সেই সব বাবা মায়েরা ছেলেরা নয় গো, বাবা মায়ের গর্ব শুধু মেয়েরাই বোঝে গো, মেয়েরাই বোঝে। চল চল মেয়েরাই যখন শ্বশুর বাড়িতে যায় তারা শাশুড়ি আর শ্বশুরকে কুকুরের মতো ব্যবহার করে। এই চোর বাবুকে নিয়ে গেলে তোর কোনো সম্মান হানি হবে না তোর বাবা তোর বৌমা রাগ করে চলে যাবে না তো বাবা। দেখবি চলে গেছে ওই মহিষ মল্লিকের হাত ধরে আমাকে ছেড়ে চিরদিনের মতো চলে গেছে। আর তোমাদের আজকে রাহুল কি হয়েছে আমাদের সুমান বাবা কিছু না প্রথমে লাগার বাইরে তারপর আমি তোমাদের আমার অপরাধ ক্ষমা করে নিয়ে তোমরা আমার থেকে আমার বাড়ি ফিরে চলো মা, নইলে কিন্তু আমি আত্মহত্যা আবার বিড়ি খেয়ে যাও আমি যাবো, আমি তোর সঙ্গে আবার বাড়ি ফিরে যাবো। যাবে না? নিশ্চয়ই যাবো আরতি, নিশ্চয়ই যাবো। পরম যদি আমাদেরকে না তাড়িয়ে দিত তাহলে কি আমরা আমার গৌরীকে খুঁজে পেতাম?
ও তো ছোট বোন গৌরী। তোর মনে নেই বলো? আমি তোমার সেবন করি। Ladies and gentlemen, আজকের এই সুন্দর সন্ধ্যায় হোটেল বুলগাইটের সমস্ত অতিথি মিস তানিয়া মুন্নি বদনাম হুই মুন্নি বদনাম হুই তেরে মুন্নি বদনাম হুই मुन्नी के गल में चला बहुत मर्यादा लेकिन महेश बाबू ওই তো তোমার মা হ্যাঁ ডক্টর মা इतना खूबसूरत चिड़िया अभी तो कभी समझौते पार्टी এই লোকটা আমায় কি যাতা বলছে মস্তান? খুবসুরত চিড়িয়া, বড়িয়া মাল, এসব কি? আরে মালি তো আমরা হিন্দি বুঝি না। তোমার মতো এই ডবকা মালে লাইভ আসলাম তোমাকে বলে এরকম কি বলছো? থ্যাংক ইউ শেঠজি থ্যাংক ইউ বেঈমান, বিশ্বাসঘাতক, আমাকে বিয়ে করার লোক দেখি এখানে এনে বিক্রি করতে চাইছো? এই বয়স বলে এতটা বোকা নাকি তোর মতো এই সেকেন্ড হ্যান্ড মালটাকে নিয়ে পুরো সজ্জার বাসর সাজাবে ভাই তোকে আমি 3 লাখ টাকা দিয়ে বেচে দিলাম আমার বহুদিনের শখ ছিল মহিষাসুর মর্দিনীর নাটকে আমি শুটিং করব আর সেটা মহাদিন কোনো এক টিভি চ্যানেলে রিপ্লে করব আমার সেই স্বপ্নটা পূর্ণ হতে চলেছে তাই এই টাকা দিয়ে আমি চললাম আমার এই মহিষাসুর মর্দিনী নাটকের শুটিং করতে কেউ না মাস্টার দাঁড়াও, আমি তোমার সঙ্গে যাবো। কোথায় যাবি শয়তানি? অন্যের ঘর ভেঙে নিজের সংসারকে ছাড়খাড় করে দিয়ে এইভাবে পালিয়ে পার করে ফেলেছিস? না শয়তানি না, আমি তোকে কিছুতেই ছাড়বো না, আজ আমি কিছুতেই ছাড়বো না। কে তুই? আমি দেখতে চাস কে আমি? তাহলে ভালো করে দেখ কে আমি। ঝলমলো। দুর্গা, হ্যাঁ আমি। আমি আর তোমাদের একজন মিথ্যে ষড়যন্ত্রের শিকার দিগন্ত আমি অন্যায় করেছি দিগন্ত, আমি স্বীকার করছি। সেদিন মিথ্যে নাটক করে তোমাদের বিয়েটা ভেঙে দিয়েছিলাম। কেন রে শয়তানি? আমরা তোর কি ক্ষতি করেছিলাম? আমার বাবা মা তোর কাছে কি অপরাধ করেছিল? তাদেরকে তুই এভাবে পথে নামিয়েছিস? বল শয়তানি, জবাব দে। এই কলঙ্কিত মুখ নিয়ে, এই কলঙ্কিত জীবন নিয়ে আমি আর বেঁচে থাকতে চাই না। আমাকে মেরে ফেলো। এই সালাসাদার শেঠজি সালা সব টাকাগুলি যে নকল আর দুর্গা কি ভুল ভুলাইয়া।
সব ভুল তোমরা তাহলে চক্রান্ত চক্রান্ত না করে এই মেয়েটাকে যে বাঁচাতে পারতাম না রে শয়তান। আমি এবার তো বাঁচবি না দুর্গা। আমি আমার সাথে বেইমানি, তাই তোদের সবকটাকে আমি গুলি করে মারবো। সবার আগে মারবো, সবার আগে মারবো। বোম মারবে ও সুরেশ সরে যাও সুরেশ এবারে ভয় তোদের কি মেয়েরা চাইছিস? এবার তোরা বল। সব ভুল বলে সিস্টেম লাগবে Oh my God! আমি এবার তো হবে পালাই, আমি পালাই। সামনে বাচ্চা বয়স বললে তোকে আমি ছাড়বো না। আমি তোমাকে দেখতে গেছিলাম আমার বাবার সাথে আমার বলি তোমার হয়ে গেছে আমি তুলে যাচ্ছি এই থমকাল আমার জন্য না। হৃদয় ঘর যাচ্ছে হৃদয় শেষ না এরা বললে অশোকের বিয়ে হবে না যে অশোক তোর বিয়ে দেবো আজ ছুটি হবে মহিষাসুর মর্দিনী। আজ সেই নাটকের শুটিং আগামী মহালয় টিভির পর্দায় আপনারা দেখতে পাবেন। না, শুটিং হবে না। মুম্বাই থেকে আমার পরিবার আমাকে ফোন করে জানিয়েছে শুটিং সেখানে হবে। তাই তুমি দুর্গা সরস্বতী ওদেরকে সব রেডি হতে বলো, ওদেরকে রেডি মুম্বাই যাবে। রেডি হয়ে এসেছি কলির মহিষাসুর। দেখি, আরে তোমার তো রক্ত সাদা ছিল, তোমার হাতে রক্তের ছাতা ধরে অস্ত্র কেন অস্ত্র? তোমার মতো কলির মহিষাসুরকে বধ করতে গেলে লক্ষ্মীর হাতে তো লক্ষ্মীর ঝাঁপি থাকে না, থাকে এই মহিষাসুরের মুন্ডু কাটার কাটারি। তাই কলির দুর্গা তোমাকে বধ করার আগে এই কলির লক্ষ্মী তোমাকে আগে বধ করবে শয়তান। এই মালটা ফর্মের মাল দেয় পারবি না রে শয়তানি, পারবি না। তার আগে তোর হাতটা আমি টেনে ছিঁড়ে দেবো। এসে দিচ্ছে